হ্যালো এভরিওয়ান। সো এই ভিডিওটা আমি বানাচ্ছি বাংলাতে বিকজ মাই অল অডিয়েন্স বেসিক্যালি ফ্রম মেবি বুটেক্স। সো এই ভিডিওতে আমরা অ্যাপারেল ম্যানুফ্যাকচারিং এর যে ফ্লোচার্ট আছে এটার একটা কম্প্রিহেন্সিভ আলোচনা করব। পরীক্ষার আগের রাতে একবার ভিডিওটা দেখার জন্য অথবা কম্প্রিহেন্সিভ তোমাদের ভাইবার জন্য এটা আমার মনে হয় খুব ইফেক্টিভ হবে। তো আমি অনেকে চেনো অনেকে চেনো না, ইটস ওকে। সো আমরা শুরু করি। সো অনেকে অনেক কিছুই জানো, তারপরেও যেহেতু আমি শুরু করছি তো একদম বেসিক থেকে একটু কথা বলবো। সো বেসিক্যালি হোয়াট ইজ টেক্সটাইলস? টেক্সটাইল হচ্ছে আমাদের যে র ম্যাটেরিয়াল গুলো আমাদের যে অ্যাপারেল প্রোডাকশন করার জন্য লাগে সেগুলোকে আমরা টেক্সটাইলস বলছি। যেমন ফাইবার, ইয়ার্ন, ফ্যাব্রিক, ডাইড ফেব্রিক বা প্রিন্টেড ফেব্রিক, যে কোনো কিছু হতে পারে। এই সব কিছু আমার অ্যাপারেল ম্যানুফ্যাকচারিং যে ইন্ডাস্ট্রি আছে আমার, সেই ইন্ডাস্ট্রির হচ্ছে আমার র ম্যাটেরিয়াল। এগুলো একটার পর একটা প্রসেসড হয়ে আমার ফাইনালি এই ডাইড ফেব্রিক বা প্রিন্টেড ফেব্রিক এই জিনিসটা আমার অ্যাপারেল ইন্ডাস্ট্রিতে যাবে। ঠিক আছে? তো এই ফাইবার আমরা জানি অনেক রকম হতে পারে। এটা ন্যাচারাল ফাইবার হইতে পারে, সিনথেটিক ফাইবার হইতে পারে। যেমন এখানে উদাহরণ আছে অ্যানিমেল বেসড ফাইবার, যেমন উল, সিল্ক, লিনেন বা কটন, যেটা আছে আমাদের প্ল্যান্ট বেসড ফাইবারস, এন্ড সিনথেটিক ফাইবার আমরা জানি যে পলিস্টার, রেয়ন। এই সকল ফাইবার ভিত্তি করে আমাদের ইয়ার্ন তৈরি হবে, ইয়ার্ন থেকে ফেব্রিক হবে, ফেব্রিক থেকে ডাইড বা প্রিন্টেড ফেব্রিক হবে। দ্যাটস দ্য মেইন থিং। সো আমরা আগে আরো একটু তাড়াতাড়ি করি কারণ এগুলো সকল কিছুই জানা তোমাদের। সো ইন্ট্রোডাকশনের ক্ষেত্রে আমরা যদি বলি অ্যাপারেল কি, অ্যাপারেল হচ্ছে আসলে আমাদের অ্যাপারেল যে ইঞ্জিনিয়ারিং যেই সরি অ্যাপারেল ইন্ডাস্ট্রির যেটা আছে, ইঞ্জিনিয়ারিং বারবার বলে ফেলতেছে যদিও তোমরা মনে মনে কি ভাবছো। তো আমার অ্যাপারেল ইন্ডাস্ট্রির যেই ফিনিশ প্রোডাক্ট গুলো আছে, যেমন শার্ট, প্যান্ট, স্কার্ট, এই জিনিসগুলোকে আসলে আমরা অ্যাপারেল বলছি। যদিও যে জিনিসগুলো আমরা পরিধান করি ওয়ারেবল যেগুলো, সেগুলোকে আমরা সাধারণত গার্মেন্টস বলে থাকি। আর যেগুলো নন ওয়ারেবল, যেমন কার্টেন আছে, কুশন আছে, বেড কভার আছে, এইগুলোকে আমরা অ্যাপারেল মেইনলি বলি। যদিও এই ভিডিওর সকল জায়গায় আমরা অ্যাপারেল বলতে গার্মেন্টস বলতে সেম জিনিসই বোঝাবো। সো তারপরও একটুখানি ডিস্টিংগুইশড করে দিলাম। অনেকে আসলে ডিস্টিংগুইশড মানেও না, অ্যাকচুয়ালি সত্য কিনা আমি আসলে এটাও জানি না, এক জায়গায় দেখছিলাম সো এটা ইনক্লুড করছি। সো লেটস মুভ ফরওয়ার্ড। সো ফার্স্ট টপিক যেটা আমাদের, সেটা আমরা একটু অ্যাপারেল সাপ্লাই চেইন নিয়ে কথা বলি। তো আসলে সাপ্লাই চেইনটা কি? সাপ্লাই চেইন হইতেছে আমাদের ম্যাটেরিয়াল ফ্লো যেভাবে হয়, যেমন ফর এক্সাম্পল ফাইবার গুলো প্রসেসড হয়ে আমার ইয়ার্ন ম্যানুফ্যাকচারিং ইন্ডাস্ট্রিতে যাবে। সেখানে ইয়ার্ন জিনিং হতে পারে, কার্ডিং হতে পারে, কম্বিং হতে পারে। এই ধাপগুলো পার করার পরে ইয়ার্ন ইন্ডাস্ট্রি থেকে সেগুলোকে ফেব্রিক ইন্ডাস্ট্রিতে যাবে, ফেব্রিক থেকে অ্যাপারেল ইন্ডাস্ট্রিতে যাবে। এই যে ম্যাটেরিয়াল একটা জায়গা থেকে একটা জায়গায় ফ্লো করে করে যাচ্ছে, এই জিনিসটাকে আমরা বলতেছি যে সাপ্লাই চেইন। এন্ড সাপ্লাই চেইনটাকে অনেক সময় বা অনেক ক্ষেত্রেই ভ্যালু চেইন হিসেবে বলা হয়। তো কেন ভ্যালু চেইন বলা হচ্ছে? বিকজ আমরা যখন ফাইবারটাকে প্রসেস করে যখন ইয়ার্ন বানাচ্ছি, এখানে এই যে ইয়ার্ন বানাচ্ছি, তার মানে কি এই ফাইবারটা প্রসেসটা ইয়ার্ন হচ্ছে, এন্ড ইয়ার্নটাকে প্রসেস করলে ফেব্রিক হইতেছে। প্রত্যেক ধাপে একটা র ফাইবারের থেকে অবশ্যই ইয়ার্নের দাম বেশি। ইয়ার্ন যখন আমি উইপ করবো ফেব্রিকটা আরো দাম বেশি। তার মানে প্রত্যেকটা স্টেপে আমার প্রোডাক্টের সাথে কি একটা ভ্যালু অ্যাড হচ্ছে। সো ভ্যালু অ্যাড হইতেছে, এই জন্য এটাকে আমরা আসলে ভ্যালু চেইন বলে থাকি। সো আরেকটা কিছু জানা যায়, যেমন আমাদের আরএমজি ইন্ডাস্ট্রিতে কিছু লিঙ্গেজ আছে। লিঙ্গেজ মানে কি? এই জিনিসটা অ্যাকচুয়ালি হেল্পিং হ্যান্ড, অর্থাৎ এর উপর ভিত্তি করে আমার অ্যাপারেল যেই আরএমজি ইন্ডাস্ট্রিতে এটা দাঁড়িয়ে আছে আসলে, তাই না? সো ব্যাকওয়ার্ড লিঙ্কেজ তাহলে কি এবং ফরওয়ার্ড লিঙ্কেজ তাহলে কি? সো ব্যাকওয়ার্ড লিঙ্কেজ মূলত আমার হচ্ছে যেই ইন্ডাস্ট্রিগুলো একদম ব্যাকবোন হিসেবে কাজ করছে, অর্থাৎ মাল সাপ্লাই দিতেছে, মানে র ম্যাটেরিয়াল গুলো সাপ্লাই দিতেছে, এই ইন্ডাস্ট্রি গুলোকে আমরা বলতেছি হচ্ছে ব্যাকওয়ার্ড লিঙ্কেজ ইন্ডাস্ট্রি। ওকে? তাহলে ফরওয়ার্ড কোনগুলো? ফরওয়ার্ড হইতেছে এই ব্যাকওয়ার্ড লিঙ্কেজ ইন্ডাস্ট্রিটাকে যারা চালাইতেছে অ্যাকচুয়ালি ফিনান্সিয়াল সাপোর্ট দিয়ে, যেমন ব্যাংক, ইন্স্যুরেন্স, সিএনএফ। সিএনএফ মানে হইতেছে ক্রেডিট এন্ড ফ্রেট ক্যারিয়ার
ফ্রেইট অর্থাৎ এজেন্টস গুলো আছে যারা হইতেছে তোমার পোর্টে মাল খালাস করতেছে বা জিনিসগুলো পাঠাচ্ছে বিভিন্ন হোটেল বা রিসোর্ট বা বিভিন্ন ইম্পোর্ট এক্সপোর্ট অফিস গুলো, এরা কিন্তু র ম্যাটেরিয়াল সাপ্লাই দিচ্ছে না, বাট আলটিমেটলি র ম্যাটেরিয়ালস গুলো সোর্স করার জন্য যে টাকা লাগতেছে বা একটা জায়গায় মাল ফরওয়ার্ড করার জন্য বা প্রোডাক্ট ফরওয়ার্ড করার জন্য, মালামাল ফরওয়ার্ড করার জন্য আমাদের যেসব ইন্ডাস্ট্রি সেগুলোকে আমরা ফরওয়ার্ড ইন্ডাস্ট্রি বলছি। ঠিক আছে? তো অনেকে বলে থাকে যে নিট ইন্ডাস্ট্রির ক্ষেত্রে যেখানে আমরা নিট গার্মেন্টস প্রডিউস করি সেক্ষেত্রে বাংলাদেশের ব্যাকওয়ার্ড লিঙ্কেজ অনেক ভালো ওভেনের তুলনায়। তার মানে কি বোঝায়? তার মানে বোঝায় আমার নিট ইন্ডাস্ট্রি কেএনআইটি, এই নিট ইন্ডাস্ট্রির ক্ষেত্রে আমাদের পর্যাপ্ত ইয়ার্ন প্রোডাকশন ইন্ডাস্ট্রি আছে, ফেব্রিক প্রোডাকশন ইন্ডাস্ট্রি আছে, যেটা কিনা ওভেনের ক্ষেত্রে কিন্তু আবার একটু উল্টো। ওভেনে আমরা ম্যাক্সিমাম ফেব্রিক আমরা বাইরে থেকে নিয়ে আসি। এই জন্য অনেক সময় বলা হয় যে ওভেন ফ্যাক্টরির জন্য আমাদের ব্যাকওয়ার্ড লিঙ্কেজটা খুব উইক। তার মানে এটা বোঝায় যে ওভেন গার্মেন্টস তৈরি করার জন্য আমাদের যে ইন্ডাস্ট্রি গুলো দরকার সে মালামাল সরবরাহের জন্য বা ইনপুট দেওয়ার জন্য সেটা আমাদের একটু দুর্বল। এটাকে আমরা ব্যাকওয়ার্ড লিঙ্কেজ বলছি। সো আমরা একটু আগে আগাই। সো টপিক 2 তে আমরা একটু খুবই লেভেল, তো না একদম নিচু লেভেলের কথা নিচু লেভেলে বললে ভুল হবে। আল্টিমেটলি একদম গার্মেন্টস এর কথা বলবো। যে গার্মেন্টস কি দিয়ে তৈরি? বেসিক্যালি গার্মেন্টস তৈরি হইতেছে ফেব্রিক দিয়ে, ফেব্রিকের বিভিন্ন কাট পিস দিয়ে তৈরি, এবং ফেব্রিক ছাড়া আর বাকি কিছু যা আছে সেগুলোকে আমরা আরেকটা ক্যাটাগরাইজেশনে ফেলছি। ঠিক আছে? যেমন থ্রেডস আছে, তোমার গার্মেন্টস এ থ্রেডস আছে, লেবেলস আছে, ট্যাগস আছে, পলিব্যাগ, তুমি পলিব্যাগ পলিব্যাগে আসলে তুমি গার্মেন্টস কেনো, কার্টুনে সেই গার্মেন্টসটা ফ্যাক্টরি থেকে বের হয়। বিভিন্ন প্লাস্টিক বোর্ড আছে যেগুলো তোমার গার্মেন্টসটাকে ভাঁজ ভাঁজ করে রাখতে সাহায্য করে, ডাইমেনশনাল স্টেবিলিটি দেয়। তো এই জিনিসগুলা আলটিমেটলি আমাদের গার্মেন্ট প্রোডাকশনের মেইনলি মূলত এই দুই প্রকার জিনিস লাগে। একটা হচ্ছে ফেব্রিক, আর একটা হচ্ছে বাকি ফেব্রিক ছাড়া বাকি সবকিছু। এই যে ফেব্রিক ছাড়া বাকি সবকিছু, এগুলোকে আমরা আবার দুই ভাগে ভাগ করব। চলো কোন দুইটা ভাগ আমরা একটু দেখি। সো প্রথম যেই পার্টটা, ভাগটা, সেটাকে আমরা ট্রিমস বলছি, অর্থাৎ ফেব্রিক ছাড়া যেই জিনিসগুলো আমরা একটু আলোচনা করলাম, এক এদেরকে আমরা দুই ভাগে ভাগ করবো। একটা হচ্ছে ট্রিমস আর একটা অ্যাক্সেসরিজ। সো ট্রিমসটা কি? ট্রিমস হচ্ছে ইন্টেগ্রাল পার্ট। তোমার বডির ইন্টেগ্রাল পার্ট কি? তোমার বডির ইন্টেগ্রাল পার্ট হইতেছে তুমি যা নিয়ে জন্মাইছো, তুমি সবসময় যেটা তোমার সাথে থাকে, তোমার হার্ট, তোমার ব্রেন, ঠিক আছে, এই জিনিসগুলো। তো গার্মেন্টস যখন তুমি পরিধান করো, বাটন অবশ্যই থাকে, যদি আলটিমেটলি তুমি ছিঁড়ে ফেলো না ফেলো। থ্রেড থাকে যেগুলো আমাদের হচ্ছে বিভিন্ন গার্মেন্টস পার্টসকে জয়েন করে। লেবেল থাকে, কেয়ার লেবেল বা অন্যান্য যেসব লেবেল গুলো আছে। তো এই জিনিসগুলা গার্মেন্টস এর একদম বেসিক কম্পোজিশন, এগুলো গার্মেন্টস এ থাকে যখন তারা পরিধানকৃত অবস্থায় থাকে। তো এগুলোকে আমরা আসলে ট্রিমস বলছি। ওকে? তো আহ, যেমন থ্রেডস, বাটন, জিপার, লেবেলস। তাহলে এক্সেসরিজ কোনগুলো আমরা একটু দেখি। সো এক্সেসরিজ হইতেছে এগুলো ইন্টেগ্রাল পার্ট না, বাট গার্মেন্ট প্রোডাকশনের জন্য বা গার্মেন্টস যখন তুমি একটা ফ্যাক্টরি থেকে কেনো অথবা একটা দোকান থেকে কেনো, সেক্ষেত্রে ওই জিনিসগুলো তখন ওই গার্মেন্টস এর সাথে থাকে। ফর এক্সাম্পল, ট্যাগ, তুমি প্রাইস ট্যাগ দেখো না, যে কত ডলার বা কত ইউরো দাম বা কত টাকা দাম। তো এই জিনিসগুলো যখন তুমি পরিধান করো, তুমি কিন্তু এগুলো কি ছিঁড়ে ফেলে দাও। সো আলটিমেটলি এগুলা যখন গার্মেন্টস তুমি পরে আছো তখন তোমার ইন্টেগ্রাল পার্ট না। তো এই জিনিসগুলোকে আমরা আসলে অ্যাক্সেসরিজ বলছি। যেমন পলিব্যাগ, পলিব্যাগও তুমি ছিঁড়ে ফেলে দিতেছো। প্লাস্টিক বোর্ড, যেটা তোমার গার্মেন্টস এ ভাঁজ করা অবস্থায় অনেক সময় কলারের নিচে থাকে বা এরকম থাকে। তো এই জিনিসগুলোকে আসলে আমরা অ্যাক্সেসরিজ বলছি। এই যে আমরা ট্রিমস বা অ্যাক্সেসরিজ দেখলাম, এই যে লেবেলস, লেবেলস কিন্তু হচ্ছে আমার কি ট্রিমস, আর ট্যাগস তুমি ছিঁড়ে ফেলে দাও, এইটা হচ্ছে আমার কি, এটা হচ্ছে অ্যাক্সেসরিজ। তো লেবেল এবং ট্যাগ দুইটাই আসলে দুই ভাবে আসলে ভাগ করা যায়। একটা হচ্ছে মেইন লেবেল, একটা সাব লেবেল। মেইন লেবেল বা মেইন ট্যাগে তুমি লেখা থাকবে, ফর এক্সাম্পল H&M লেখা আছে অথবা জারা লেখা আছে আর মেড ইন বাংলাদেশ লেখা আছে। সো ব্র্যান্ডের নাম এবং অরিজিন, এই দুইটা জিনিস হচ্ছে আমার এই লেবেল বা ট্যাগ, মেইন লেবেল বা মেইন ট্যাগটা বুঝাবে। আর সাব লেবেল কি কি? বিভিন্ন কেয়ার ইনস্ট্রাকশন থাকবে, কম্পোজিশন থাকবে, যে এটা 100% কটন নাকি 30% কটন, 70% পলিস্টার, প্রাইস কত সেটা লেখা থাকতে পারে, সাইজ কত এইগুলা লেখা থাকতে পারে। তো এই জিনিসটা হচ্ছে আসলে কিন্তু আমার সাব লেবেল হিসেবে গণ্য হবে বা কাউন্ট হবে।
এইবার আমরা পুরো যে অ্যাপারেল ম্যানুফ্যাকচারিং যেই ফ্লো চার্টটা আছে একদম A to Z, হয়তো সবগুলো কভার করা যাবে না এই ভিডিওতে, অনেক বড় ভিডিও হয়ে যাবে। একদম শুরু থেকে শেষ পর্যন্ত আমার যেই ধাপগুলো আছে এই ধাপগুলো নিয়ে আমরা হচ্ছে কাজ করব। সো এই ধাপটাকে আমি মূলত দুই ভাগে ভাগ করছি। একটা হচ্ছে কিছু এই অ্যাপারেল হোল ম্যানুফ্যাকচারিং কিছু কাজ বায়ার্স এন্ডের, কিছু কাজ হইতেছে ম্যানুফ্যাকচারার্স এন্ডের। সো বায়ার্স এন্ডের কাজগুলো আমরা একটু আগে দেখি। মার্কেট অ্যানালাইসিস, ফ্যাশন ফরকাস্টিং, টেক প্যাক জেনারেশন। এখন মার্কেট অ্যানালাইসিস কেন করব? অ্যাজ এ বায়ার, তুমি ফর এক্সাম্পল তুমি মেসির খেলা দেখো, ইন্টার মায়ামিতে বসে তোমার ওখানে একটা বাইং, তোমার ওখানে একটা ব্র্যান্ড আছে, তো তুমি ওখানকার জন্য জামা কাপড় কিনবা, জামা কাপড় অর্ডার দিবা, ঠিক আছে? এখন তোমাকে তো দেখতে হবে ওই এলাকায় লোকজন কি পরিধান করে। যদি ওটা কাইন্ড অফ বিচ টাইপ এলাকা, সি বিচ আছে, তার মানে কি ওরা একটু রং বেরঙের জিনিসপাতি পরবে। ধরে নাও ওখানে হট ওয়েদারটা বেশি, তার মানে তুমি তো ওখানে তুমি উইন্টার সিজনের কাপড় তো তুমি তুলবা না। তার মানে আমার মার্কেট অ্যানালাইসিস করে বুঝতে হবে আমি কোন মনে করো সিজনের জন্য আমি জিনিসটা কিনছি এবং কোন টাইপের আমি কিনতেছি। টি ফর টাইপ, কোন টাইপ আমি ওই সিজনের জন্য স্পেসিফিক ভাবে নিচ্ছি। তো এইটা করার পর আমি কি করব, আমি আলটিমেটলি কি আমি অর্ডার করতে চাই সেই জিনিসটা আমি ঠিক করব। আচ্ছা ঠিক আছে, ফর এক্সাম্পল, তাহলে আমি ফর এক্সাম্পল এই জিনিসটা আমি চাই, এইরকম একটা প্রোডাক্ট আমি মার্কেটে নিয়ে আসবো বিভিন্ন কালারের। আমি একটু কাইন্ড অফ কালার ব্লাইন্ড, সো মেবি এটা ব্লুই বলে। আচ্ছা, ব্লু কালার নিব, আমি হোয়াইট কালার নিব, আমি ইয়েলো কালার নিব, এইরকম কিছু কালার টালার আমরা নিয়ে কাজ করব। ভালো কথা। এখন আমার এটা মাইন্ডে আছে, তাই না? এখন তোমার মাইন্ডে আছে আমি এই জিনিসটা নিব। এখন আমি যদি বলি ম্যানুফ্যাকচারারে যে আমাকে কি একটা, এটা কি থ্রি পিস বলে না কি বলে আমি জানি না, তো এই জিনিসটা আমি নিব, ও তো আমাকে বুঝবে না, তাই না? কেমন নিব, কি ডিজাইন নিব, কি কালারে নিব, আমি কি আমার মাইন্ডে রাখলে কি হবে? না, মাইন্ডে রাখলে হবে না। এই জন্য তারা কি করে, টেক প্যাক জেনারেট করে। টেক প্যাকের আরেকটা নাম হচ্ছে টেকনিক্যাল প্যাকেজ। এই প্যাকেজে এই প্রোডাক্ট সম্পর্কে যা যা ইনফরমেশন লাগবে ম্যানুফ্যাকচার করার জন্য সবগুলা লিপিবদ্ধ করা থাকে, ইনক্লুডিং দ্য ডিজাইন অফ এ গার্মেন্ট ইটসেলফ। ওকে, সো এই কাজটা হচ্ছে আমার বায়ার সেন্ডের কাজ। টেক প্যাক নিয়ে আমরা ডিটেলস আলোচনা করব, নো প্রবলেম। সো টেক প্যাকের অনেক মুখস্থ ডেফিনেশনের দরকার নাই, আলটিমেটলি এটা হচ্ছে একটা গাইড বুক। এই গাইড বুকটা আমার কি বায়ার আমাকে সাপ্লাই করবে, ঠিক আছে? তুমি যদি বায়ার হও তুমি এটা বানাবা, বানায় সাপ্লাই করবা, ঠিক আছে? তো কি কি থাকবে, অবশ্যই একটা ফিগার অফ গার্মেন্টস দিতে হবে। এখন কথা হইতেছে এই ফিগার অফ গার্মেন্টস দিয়ে যদি না বুঝতে পারে তখন তোমার কি ওই ফিগারের একটা পিএনজি বা জেপিইজি ফাইল তুমি মেইলে পাঠাবা ম্যানুফ্যাকচারের কাছে, দ্যাটস অবশ্যই পাঠাইতে হবে, কারণ সাধারণত একটা বইয়ের ছবি দেখে আসলে বোঝা যায় না। তো মেজারমেন্ট চার্ট দিতে হবে যে তুমি ওই ফ্রকটার চেস্ট কত চাও, ওয়েস্ট কত চাও, শোল্ডার আর্ম হোলের ডেপথ কত চাও, স্লিভলেস চাও না কি চাও, এটা দিতে হবে। ফেব্রিক টাইপ, তুমি কি 100% কটন চাচ্ছ নাকি পলিস্টার চাচ্ছ, এগুলা দিতে হবে, তাই না? অথবা উভেন চাচ্ছ না নিট, সরি, এটা দিতে হবে। কম্পোজিশনটা দিতে হবে, এন্ড কবের মধ্যে আমি চাই সেই জিনিসটা আমাকে দিতে হবে, তাই না? এটা খুবই জরুরি, কারণ ওই ডেটের মধ্যে আমার ম্যানুফ্যাকচার দিতে পারবে কিনা সেটা তো ম্যানুফ্যাকচারের ক্যাপাবিলিটির উপর নির্ভর করবে। এই জিনিসগুলো আসলে আমার টেক প্যাকে মূলত থাকে, আরো অনেক কিছু থাকে, আমি একটু সামারাইজ করে এই কয়টা তোমাকে বললাম। এবার চলো আমরা দেখি যে ম্যানুফ্যাকচার এন্ড আমাদের কি কি কাজ করছে। তো আমি টেক প্যাকটা ম্যানুফ্যাকচারের কাছে পাঠিয়ে দিছি, আমার নাম অনেক, আমার কাছে টেক প্যাকটা আসছে। তো টেক প্যাকটা আসার পর আমি কি করব, এটাকে আমাকে অ্যানালাইসিস করতে হবে। কি কিছু কিছু কি জিনিস আমাকে প্রথমে বের করতে হবে। এক নাম্বার হইতেছে এই জিনিসটা ফিজিবল কিনা, আমার ফ্যাক্টরিতে আমি এটা বানাইতে পারবো কিনা। যদি বানাইতে না পারি, আলটিমেটলি কোটেশন দিয়ে এত টাকা নিব স্যার, বা মিস্টার এত টাকার মধ্যে আমি বানাই দিব, তা তো হবে না। ফিজিবিলিটি চেক এটাকে বলে। তার মানে ফর এক্সাম্পল ওরা একটা গার্মেন্টস চাইতেছে, ওখানে অল ওভার প্রিন্ট থাকবে। অল ওভার প্রিন্ট অনেকে জানো অনেকে জানো না, সমস্যা নাই। তো ওই জায়গায় ওই ফেব্রিকটার মধ্যে মনে করো 20 প্রকার রং থাকবে, একটা ফেব্রিকের মধ্যে 20টা কালার থাকবে। সো এইরকম অল ওভার প্রিন্ট অর্থাৎ এওপি যেটা আমরা বলি, এওপি। তো এইরকম মেশিন যদি 20টা কালারের
প্রডিউস করতে পারবে একই সাথে এরকম মেশিন ধরো আমার ফ্যাক্টরিতে নাই। সো ওইটা নিয়ে অ্যানালাইসিস করে আমার লাভ নাই, তাই না? সো আমাকে যেই ফেব্রিকটা বা যেই রকম ডিজাইন চাচ্ছে ওটা আমি বানাইতে পারবো কিনা, দ্যাটস দ্য ফার্স্ট পয়েন্ট আই উইল চেক। পরে আমি দেখবো যে আমার ম্যানুফ্যাকচারিং এর জন্য যা যা ইনফরমেশন আছে সেই ইনফরমেশন গুলো আসলে টেক প্যাকে দেওয়া আছে কিনা। যদি না দেওয়া থাকে আমি ওটাকে মেইল করব যে আপনার এই ইনফরমেশন গুলো না, আমাকে এগুলো একটু মেইলে পাঠান। তো এইভাবে আমরা টেক প্যাকটা অ্যানালাইসিস করব। করার পর আমি কি করব, যদি দেখি যে না বানানো যাবে, সো অবশ্যই তারা প্রথমে আমাকে অর্ডার দিবে না। আমি এইটা অ্যানালাইসিস করার পর আমি কি করব, আমি একটা স্যাম্পল মেক করে পাঠাবো। এই স্যাম্পল মেক করার জন্য যে প্রথম যেই ধাপটা আছে সেটাকে আমরা বলতেছি প্যাটার্ন মেকিং, তাই না? এখন প্যাটার্ন মেকিং কি? প্যাটার্ন হচ্ছে টেমপ্লেট অফ ডিফারেন্ট পার্টস অফ এ গার্মেন্টস। অর্থাৎ ধরো এটা একটা টি শার্ট, এই টি শার্টের কয়টা পার্ট আছে আমরা একটু দেখি। দুইটা স্লিভ আছে, তাই না? দুইটা স্লিভ আছে, একটা ফ্রন্ট পার্ট আছে, একটা হচ্ছে ব্যাক পার্ট আছে, এন্ড একটা পকেট আছে, তাই না? পাঁচটা আমার হচ্ছে পার্টস এখানে আছে। তাহলে আমার ডিফারেন্টলি সবগুলা পার্টস এর জন্য একটা টেমপ্লেট বানাতে হবে, একটা হার্ড টেমপ্লেট, একটা কার্ডবোর্ড টাইপ একটা জিনিস বানাতে হবে, তাই না? এই ধরো এটা হচ্ছে ফ্রন্ট পার্ট, এটা হচ্ছে ব্যাক পার্ট। ডিফারেন্স কি দেখো, এই এই জিনিসটাকে বলা হচ্ছে নেক ড্রপ, এটাকে বলে নেক ড্রপ। সো ফ্রন্ট পার্টের নেক ড্রপটা ব্যাক পার্টের নেক ড্রপের থেকে একটু বেশি। তারপর এটা হচ্ছে স্লিভ, স্লিভের হচ্ছে এইটা হচ্ছে আর্ম হোল। যারা প্যাটার্ন মেক করছো তারা জানো যে এরকম হয়। আমি কেমনে হয় এটা আমি আপাতত বলতে পারতেছি না, মানে বলছি না আর কি। তো পকেট, পকেটের উইথ কত, লেন্থ কত, তারপরে হইতেছে এই যে ড্রপটা হয়েছে কতটুকু, এই রকম টেমপ্লেট বানাইতে হবে। এখন কথা হইতেছে কেমনে বানাবো টেমপ্লেট, তাই না? হাউ? সো অবশ্যই আমি তোমাকে বলছি যে টেক প্যাকে কিন্তু আমাদের একটা মেজারমেন্ট চার্ট দেওয়া থাকে। ওই মেজারমেন্ট চার্টে এই যে আমার চেস্ট কতটুকু, এই আমার আর্ম হোল কতটুকু, এই আমার ফ্রন্ট নেক ড্রপ কতটুকু, এই আমার ব্যাক নেক ড্রপ কতটুকু, এই আমার টোটাল লেন্থ কতটুকু, এই শোল্ডার লেন্থ কতটুকু, এই যে নেক ওপেনিং, এই নেক ওপেনিং কতটুকু, একটা শোল্ডার থেকে আরেকটা শোল্ডারের লেন্থ কতটুকু, এই জিনিসগুলা কিন্তু আমাদের দেওয়া থাকবে। ওই মেজারমেন্টের ভিত্তি করে আমরা প্রত্যেকটা পার্ট, এই 5টা পার্টের জন্য আমি কি একটা করে টেমপ্লেট বানাবো। এখন কথা হইতেছে যেহেতু দুইটা স্লিভ ইজ সেম, সো সেক্ষেত্রে তুমি একটা টেমপ্লেটও বানাইতে পারো। এখন টেমপ্লেট বানানো আমাদের শেষ। তাহলে আমি টেমপ্লেট বানাই ফেলছি। তো টেমপ্লেটটা বানানো বানানো হয়ে গেছে। এবার আমি কি করব? প্রথমে স্যাম্পল বানাবো কিন্তু, তাই না? সো একটা বা দুইটা পরতের ফেব্রিক বিছাবো। বিছানোর পর ওই যে ফ্রন্ট পার্ট বসাবো উপরে, আ বসায় এইটুকু কেটে ফেলবো। কেচি দিয়ে কাটবো। ব্যাক পার্ট কেচি দিয়ে কাটবো। মানে টেমপ্লেটটা বসাবো আর ওই ধার দিয়ে এই যে 5টা পার্ট ছিল এই 5টা পার্ট আমি কাটবো। ঠিক আছে? তো 2টা পরত আমি বসাইছি। তার মানে কি? এই জায়গায় এই জায়গা বরাবর আমি 2টা ফ্রন্ট পার্ট পাবো, 2টা ব্যাক পার্ট পাবো। এখানে একটা স্লিপ পাবো, এখানে একটা স্লিপ পাবো, সরি 2টা স্লিপ পাবো, এখানে 2টা পকেট পাবো। তার মানে কি? আমি একটা পরত থেকে একটা গার্মেন্টস পাবো, এটা থেকে আরেকটা গার্মেন্টস পাবো। আমি 2টা স্যাম্পল বানাচ্ছি আরকি। তুমি চাইলে এক পরত ফেব্রিক বিছায়া একটা স্যাম্পল তৈরি করে ফেলতে পারবা প্যাটার্ন বিছায়া। ঠিক আছে? তো ফেব্রিক বিছাবো, ফেব্রিক কাটলাম। এইবার এই ফেব্রিক গুলা জয়েন হবে। স্যাম্পলটা প্রিপারেশন হবে, স্যাম্পলটা বায়ারের কাছে চলে যাইবো। বায়ার এখন কি করবে? বায়ার জিনিসটা আমার হয় অ্যাপ্রুভ দিবে, নয় অ্যাপ্রুভ দিবে না। তাই না? ওরা কিন্তু এই টেক প্যাকটা কয়েকটা ফ্যাক্টরিতে পাঠাইছে। যারা সবথেকে ভালো স্যাম্পল বানাইতে পারবে এবং ভালো প্রাইস দিতে পারবে তাদের কাছে স্বভাবতই তারা কি করবে যে স্যাম্পলটা পাঠাবে। তাই না? তো স্যাম্পলটা ধরে নিলাম যে আমি ভালো স্যাম্পল বানাইছি, স্যাম্পলটা অ্যাপ্রুভ হইছে। এখন একটা কথা আছে, এই যে ফেব্রিকটা আমি বিছাইতেছি। ফর এক্সাম্পল উনি পলিস্টার গার্মেন্টস চাইছিল। বাট ওই যেই কম্পোজিশনটা চাইছিল, যত জিএসএম এর চাইছিল ওই রকম আসলে ফেব্রিক আমার ইন্ডাস্ট্রি তখন নাই। বাট স্যাম্পলটা খুব তাড়াতাড়ি পাঠাইতে হয়, তাই না? তো সেক্ষেত্রে প্রথম যে স্যাম্পলটা আমরা বানাই, এই স্যাম্পলটা অ্যাভেলেবল যে ফেব্রিক থাকে সেটা দিয়ে সাধারণত বানানো হয়। ওরা সাধারণত প্রথম অবস্থায় তোমার আউটলুক তুমি বানাইতে পারছো কিনা এটা দেখে। দেন যখন তারা অর্ডার প্লেস করবে তখন আমরা এক্সাক্ট ফেব্রিক প্রডিউস করবো অথবা অন্য কোথাও থেকে কিনে আমরা সেটা নিয়ে প্রোডাকশন চালাবো। সো কনগ্রাচুলেশন, আমরা অলরেডি অর্ডার পেয়ে গেছি। এখন অর্ডারটা পাইছি এটা কেমনে বুঝবো? এইটা বুঝবো পিও শিট দেখে। পিও শিট কি? পিও শিট হইতেছে পারচেজ অর্ডার শিট। অর্থাৎ তোমার স্যাম্পল যদি অ্যাপ্রুভড হয় তারা তোমাকে একটা শিট দিবে বা একটা ওইরকম ফাইল দিবে যেটাকে পিও ফাইল বা পিও শিট বলা, অর্থাৎ পারচেজ অর্ডার শিট। পারচেজ অর্ডার শিটেও আমাদের যে টেক প্যাক ছিল এই টেক প্যাকে যে ইনফরমেশন গুলো থাকে মোটামুটি সব কয়টা ইনফরমেশনই আমরা পিও শিটেও পাই। একটা ইনফরমেশন খুবই ক্রুশিয়াল যেটা টেক প্যাকে থাকে না বাট পিও শিটে থাকে, সেটা হইতেছে এক্সাক্ট অর্ডার কোয়ান্টিটি। আমার হচ্ছে মানে কয়টা গার্মেন্টস নিব, এই জিনিসটা আমার কিন্তু টেক প্যাকে সাধারণত থাকে না, পিও শিটে থাকে। অর্থাৎ
আমার অর্ডার দেওয়ার সময় বলে দিতে হবে না যে আমি 1 লাখ পিস গার্মেন্টস দেবো। শুধু কি 1 লাখ পিস বলে দিলে হবে? তুমি কোন সাইজের কত পিস নাও, অর্থাৎ সাইজ ভেদে তোমার হইতেছে কত পিস, কালার ভেদে কত পিস, অর্থাৎ কালার ওয়াইজ এবং সাইজ ওয়াইজ এই ব্রেকডাউনটা দেয়া থাকে যে 1 লাখ পিসের মধ্যে আমি ধরো 20,000 পিস স্মল সাইজ নিব, তার মধ্যে আবার 5,000 পিস হইতেছে আমার গ্রিন, 5,000 পিস ইয়েলো, 5,000 পিস এইটা, 5,000 পিস ওইটা, মানে ওই ব্রেকডাউনটা দেওয়া থাকে, নাহলে কিন্তু আমরা বাল্ক প্রোডাকশন করতে পারবো না। এই ইনফরমেশন গুলো আমার পিও শিটে দেওয়া থাকবে। ঠিক আছে, তো বাল্ক প্রোডাকশনের প্রথম ধাপ হইতেছে প্যাটার্ন গ্রেডিং করা, তারপরে মার্কার মেকিং করা, ফেব্রিক কাটিং করা, সুইং করা, কোয়ালিটি চেক করা। আমরা এক এক করে যাব যে হোয়াট ইজ প্যাটার্ন গ্রেডিং। প্যাটার্ন গ্রেডিং এর আগে আমি একটা কিছু বলে নাই যে ধরে নাও আমার টেক প্যাকে, ঠিক আছে, টেক প্যাকে হচ্ছে আমার যেই মেজারমেন্টটা দেওয়া আছে পকেটের মেজারমেন্ট, ধরে নাও আমার হচ্ছে লেন্থ উইথ দেওয়া আছে এতটুকু, আর ধরো লেন্থ দেওয়া আছে এতটুকু, আর হচ্ছে এই যে ড্রপটা হইতেছে এই জায়গায় ধরে নাও এটা হইতেছে 1.1 সেন্টিমিটার। সো এটা হইতেছে টেক প্যাক অনুযায়ী মেজারমেন্ট। তো আমি কি করলাম, এই রকমই একটা হইতেছে এইরকম একটা কার্ডবোর্ড বানাই ফেললাম। এই কার্ডবোর্ডটা এই ফেব্রিকের উপর বসাইলাম, বসায় আমি পকেট কাটলাম, কোনো সমস্যা নাই, এই মাপের আমি একটা পকেট কি করলাম, কেটে ফেললাম। এখন এই জিনিসটা যখন আমি ফেব্রিকে মানে সেলাই করব, কিছু কিছু অংশ আমার একটু ভাঁজ করে সেলাই করতে হবে না বলো, তাই না? তার মানে এই ভাঁজ যদি করে ফেলি, তার মানে টেক প্যাকে যে মেজারমেন্টটা আমাকে দিয়েছিল বায়ার, ওই পকেটটাকে ওই ডাইমেনশনে আমি পাবো? অবশ্যই পাবো না। তার মানে আমি যখন টেক প্যাক থেকে মেজারমেন্ট নিয়ে প্যাটার্ন গুলা বানাবো, আমার কিছু অ্যালাউন্স যোগ করতে হবে। সেই অ্যালাউন্সটাকে বলা হয়েছে সুইং অ্যালাউন্স, অথবা তুমি সিম অ্যালাউন্স বলতে পারো। সো সেটা 0.5 সেন্টিমিটার হতে পারে, 0.5 ইঞ্চ হইতে পারে, এইটা। আরেকটা অ্যালাউন্স যোগ করতে হয়, সেটা হইতেছে বলে শ্রিঙ্কেজ অ্যালাউন্স। অর্থাৎ আমি যেই ফেব্রিকে গার্মেন্টসটা বানাই ওর একটা শ্রিঙ্কেজ পার্সেন্টেজ থাকে। ফর এক্সাম্পল ধরে নাও নিটের ক্ষেত্রে কত 10 বা সামথিং 10% হইতেছে আমার শ্রিঙ্কেজ। তার মানে আমার যতগুলা মেজারমেন্ট দেওয়া থাকবে পকেটের, অর্থাৎ ধরো লেন্থ দেওয়া আছে কি 3 সেন্টিমিটার, ঠিক আছে, 3 সেন্টিমিটার, বা উইথ দেওয়া আছে ধরো 2 সেন্টিমিটার। সো উইথ এর সাথে কি আমাকে দুইটা অ্যালাউন্স যোগ করতে হবে। একটা হচ্ছে সিম অ্যালাউন্স, মানে কতটুকু আমি ভাঁজ করে সেলাই করব এইটা, আর 10% শ্রিঙ্কেজ, অর্থাৎ ওটা যদি আমি ধুই, ওয়াশ করার পর 10% কমে যাবে, এই জিনিসটা আমাকে অ্যাড কইরা ওই ডাইমেনশনের কিন্তু প্যাটার্ন বানাইতে হবে। এক্সাক্ট পিওসি সরি টেকনিক্যাল প্যাক বা টেক প্যাকের ডাইমেনশনে বানাইলে কিন্তু আসলে তুমি আলটিমেট আউটপুটটা ওই ডাইমেনশনে পাবা না। সো এটাকে বলা হয় অ্যালাউন্স। ওকে, সো প্যাটার্ন গুলো আমার বানাইলাম, অ্যালাউন্স সহ বানাইলাম, স্যাম্পলের সময়, বাল্কের সময়। সো কিন্তু বাল্কে তো বাবা আমি আহ এক সাইজের গার্মেন্টস বানাবো না, স্মল আছে, লার্জ আছে, এক্সেল আছে, ডবল এক্সেল আছে, তাই না? তো এইরকম আছে। তো ওই তার মানে কি আমাকে বিভিন্ন সাইজের প্যাটার্ন বানাইতে হবে, তাই না? তো এই বিভিন্ন সাইজের প্যাটার্ন বানানোটাকে আমরা বলি হচ্ছে প্যাটার্ন গ্রেডিং। অর্থাৎ এই যে আমি ফ্রন্ট পার্ট বানাইছি না, এই ফ্রন্টের এটা ধরো স্মল সাইজ, তার থেকে একটু বড় লার্জ সাইজ, তার থেকে একটু বড় এক্সেল, তার থেকে আরেকটু বড় এক্সেল। তো প্রত্যেকটা সাইজের জন্য আমাকে প্যাটার্ন বানাতে হবে, কারণ কি এই প্রত্যেক সাইজের গার্মেন্টস বাড়ি তো আমার লাগবে প্রত্যেক ডিফারেন্ট সাইজের গার্মেন্টস মেক করার জন্য, তাই না? তো এইটা তো ম্যানুয়ালি করা খুব টাফ। অর্থাৎ যখন তুমি বাল্কে যাবা, তুমি ওই কি বলে যে প্যাটার্ন এমনি হাত দিয়ে কাইটা কাইটা একটু আহ, কি বলে লেন্থ যোগ করে করে তুমি এটা বানাতে পারবে না। সো এটা আমরা সাধারণত কম্পিউটারে করা হয়। ঠিক আছে, যেমন লেন্থ ওয়াইজ একটু বাড়াই দিতে হয়, দেখছো না, একটু 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 আহ একটা মানে স্মল থেকে যখন আমি লার্জে যাই কিছু মেজারমেন্ট যোগ করে আমি বাড়াই, অর্থাৎ যেটা চেস্ট ধরো 44 ছিল, এখন সেটা মিডিয়ামের জন্য ধরো 46, লার্জের জন্য 48। সো এই অনুযায়ী আমরা হচ্ছে মেজারমেন্ট গুলা বাড়াই। সো মেজারমেন্ট ছোট থেকে বাড়ানোর টাকে বলা হয়েছে গ্রেডিং আপ। আর যদি আমি বড়টা প্রথমে বানাই ফেলি, ওখান থেকে ছোট অবস্থায় নিয়ে আসে, এটাকে বলা হচ্ছে গ্রেডিং ডাউন বলা হয়। সো আমার প্রত্যেকটা পার্ট, ফ্রন্ট পার্ট, ব্যাক পার্ট, স্লিভ, আমার পকেট বা যদি কোনো রিপ থাকে, এই জিনিসগুলোকে আমরা
যেই বেসিক সাইজ বানাইছিলাম স্যাম্পলের সময় ওটার সাথে কিছু মেজারমেন্ট যোগ করে বা বিয়োগ করে আমার সকল সাইজের জন্য প্যাটার্ন বানায় ফেলতে হবে, ঠিক আছে? এন্ড এটা কম্পিউটারে ইজিলি জাস্ট হচ্ছে কতটুকু করে ডেভিয়েশন হইতেছে তোমার এক্স এক্সিস বরাবর, ওয়াই এক্সিস বরাবর, কার্ভ বরাবর, এগুলা ইনপুট করলে অটোমেটিক্যালি এই স্প্লিটটা হয়ে যাবে। সো আমরা প্যাটার্ন মেক করে ফেলছি, প্যাটার্ন গ্রেডিং করে ফেলছি, অর্থাৎ আমাদের সাথে পকেট দিয়ে বোঝাই, মানে আমাদের ধরো এস অর্ডার ছিল, এম অর্ডার ছিল, এল ছিল, এক্সেল ছিল, 4টা সাইজের ছিল। তো 4টা সাইজের আমি কি করছি, পকেট বানাইছি। স্যাম্পলের সময় ধরো আমি এম বানাই রাখছিলাম, তার সাথে কিছু মেজারমেন্ট বিয়োগ করে আমি স্মল বানাইছি, তার সাথে কিছু যোগ করে আমি এল বানাইছি, তার সাথে আরেক কিছু যোগ করে আমি কি করছি, এক্সেল এর জন্য পকেট বানাইছি। তো এই জিনিসগুলো, এই যে একটা পকেট, এখন কি আমরা 4টা সাইজের পকেট আছে, এই যে প্যাটার্ন গুলা ডিফারেন্ট সাইজের যে প্যাটার্ন গুলো প্রত্যেক পার্টের জন্য একটা পাতলা কাগজে বসায়া ওর এজ বরাবর একদম পেন্সিল দিয়ে ড্র করাটাকে বলতেছি হচ্ছে আমি মার্কার মেকিং, ঠিক আছে? এখন মার্কার মেকিং কেন করব সেটা আমি একটু বলি। সেটা হইতেছে যখন আমি এক পিস গার্মেন্টস বানাবো তখন আমি প্যাটার্নটাকে একটা হাত দিয়ে ধইরা চারপাশে কাটতে পারি, এটা নিয়ে আমার কোনো সমস্যা নাই। বাট যখন আমার অনেকগুলা গার্মেন্টস বানাবো, স্মল সাইজ বানাবো, কি বলে লার্জ সাইজ বানাবো, অনেকগুলা প্যাটার্ন পিস আমি যখন বসায় আমি এক হাত দিয়ে ধরবো, এক হাত দিয়ে কাটবো, একটা ফেব্রিক, একটা গার্মেন্টস বানাইছিলাম, একটা পরত ফেব্রিক ছিল। বাট যখন আমি বাল্ক প্রোডাকশনে যাবো, একটা ফেব্রিকের উপর আরেকটা ফেব্রিক, আরেকটা ফেব্রিক, আরেকটা ফেব্রিক, এমনে ধইরা ধইরা তুমি কাটতে পারবা? ইটস নট পসিবল, ইটস নট ফিজিবল। এটা একটা রিজন। বাট মেইন রিজনটা কি, যখন আমি হাত দিয়ে প্যাটার্ন গুলা বসায়া ইন্ডিভিজুয়াল পার্ট যখন আমি কাটতে যাব তখন কি হবে, সে একটা পার্টের সাথে আরেকটা পার্টের যে ডিস্টেন্স ওটা বেশি হবে, ঠিক থাকবে না। এইটুকু তুমি কাইটা কি করছো, আলাদা করে ফেলছো, দেন আরেকটা প্যাটার্ন আরেকটু সাইডে বসাইতে হবে। সো মাঝখানের ফেব্রিকটা সম্পূর্ণ কি লস হয়ে যাবে, প্রত্যেকটা পরত থেকে লস হইতেছে, তার মানে একটা হিউজ ফেব্রিক লস হচ্ছে। বাট যখন আমি এগুলো একটা পেপারে ড্র করব, পেপারে আমি এমন ভাবে ড্র করব যেটা দুইটা পার্টের মধ্যে যেন ডিস্টেন্সটা মিনিমাম হয়। সো মার্কার মেকিং করার মেইন উদ্দেশ্য হইতেছে ফেব্রিক ওয়েস্টেজটা কমানো, যাতে প্যাটার্ন ডিফারেন্ট সাইজের প্যাটার্ন পিসগুলো আমরা মিনিমাম ডিস্টেন্সে বসাইতে পারি। বসাইলে কি হইলো, যে আমার জিনিসগুলো ড্র করা আছে, সো এখন প্যাটার্ন গুলো আমি সরাই রাখলাম, জাস্ট এই পাতলা কাগজটা ফেব্রিকের উপর বিছায়া কাটা শুরু করে দিলাম। সো আমার এই জিনিসগুলা হ্যান্ডেল করা লাগতেছে না। আর তুমি সিজার বা কাঁচি দিয়ে কাটছিলে যখন স্যাম্পল মেক করছো, বাট এখন তোমাকে কাটিং মেশিন দিয়ে কাটতে হবে অনেকগুলো, একটা মানে প্রায় 80টা এরকম পরত বিছানো আছে। সো ইটস নট পসিবল টু কাট ইট বাই সিজার or something, so it's not লাইক দ্যাট। সো এই দুইটা রিজনের জন্য আমরা মার্কার মেকিং করব। সো মার্কার মেকিংটা আসলে ম্যানুয়ালিও করা হতে পারে, আর হচ্ছে কি বলে এটাকে কম্পিউটারাইজড করা হয়। তো কম্পিউটারাইজড করলে কি হয়, কম্পিউটারাইজড করলে দেখো যেটা, ফর এক্সাম্পল কম্পিউটারে তুমি এরকম একটা ডিসপ্লে পাবা, আমি যেটা ড্র করতেছি, ঠিক আছে? তুমি সিলেক্ট করতে পারবা যে এর লেন্থ কত, এর উইথ কত। ধরে নিলাম যে এটা হচ্ছে 58 ইঞ্চ আর এটা হচ্ছে 10 ইয়ার্ড। আমার হচ্ছে মার্কার একটা পেপার আমি সিলেক্ট করলাম কম্পিউটার স্ক্রিনে, এখানে আমি পকেট বসাবো, এখানে আমি স্মল সাইজের পকেট বসাবো, এখানে আমি লার্জের বসাবো, এর মাঝখানে আমি ধরো ফ্রন্ট পার্ট বসাবো। যেমনে যেমনে বসানো যায়, কোনো সমস্যা নেই। অবশ্যই কিছু জিনিস মাথায় রাখতে হয়, যেমন গ্রিন লাইন বা এগুলো মাথায় রাখতে হয়, এগুলা আপাতত আমরা আলোচনা না করি। এইভাবে এখন কি হইলো, এই জিনিসটা হইতেছে আমাদের এর সাথে একটা প্রিন্টার প্লটার থাকে। যখন আমি প্রিন্ট অপশন চাপ দিব, এই যে মার্কার পেপারটা সুন্দরভাবে ওই প্রিন্টার দিয়ে বের হয়ে আসবে। দেন এটা নিয়ে আমি ফেব্রিকের উপর বিছিয়ে কাটাকাটি শুরু করে দেবো, ঠিক আছে? এখন কথা হইতেছে এই যে আমি 58 ইঞ্চি যে আমি ধরলাম, ঠিক আছে? আমি একটু ইরেজ কেমনে করে আমি একটু দেখি, আমি জীবনে ইরেজ করি না এভাবে। হ্যাঁ, হচ্ছে, কাজ হচ্ছে, সমস্যা নাই। সো আমি আমি যে বললাম যে এটা হইতেছে আমার মার্কার পেপার, এটা হচ্ছে 58 ইঞ্চি আর এইদিকে 10 ইয়ার্ড, ঠিক আছে? সো এই যে 58 ইঞ্চি যেটা হইলো, এটা আমি কেমনে সিলেক্ট করলাম, কারণ কি আমি যদি এটা 70 ইঞ্চি দিই আমি তো আরো বেশি পার্টস বসাইতে পারবো, আমার লাভ না একবারে কাটাকাটি হয়ে যাইতেছে, না, এটা সমস্যা। কারণ আমার ফেব্রিকের উইথ, আমি যে ফেব্রিক নিয়ে কাজ করবো তার তো একটা উইথ আছে, তাই না? সো আমি যদি মার্কার পেপার বানাই ফেব্রিক উইথের থেকে বেশি, তার মানে কি ফেব্রিক বিছাইছি এতটুকু,
মার্কার পেপার আমার হইতেছে এই পয়েন্ট পর্যন্ত। এই পার্টস গুলা তো আর বাবা হাওয়া থেকে আসবে না, তাই না? সো মার্কার পেপারের যে ডাইমেনশনটা হবে ওটা অবশ্যই ফেব্রিক উইথের থেকে একটু কম হইতে হবে, যাতে ওই ফেব্রিকের উপরে আমার মার্কার পেপারটা স্টেবল ভাবে বসতে পারে। এন্ড লেন্থ তুমি ভ্যারিয়েশন করতে পারবে, কারণ ফেব্রিক রোলে অনেক 10 ইয়ার্ড কেন, ওখানে 250 ইয়ার্ড 300 ইয়ার্ড থাকে, তারপরেও সাধারণত একটা রেঞ্জের মধ্যে রাখা হয়। এটাও অনেক ক্রাইটেরিয়া আছে, সেগুলো আপাতত আমরা আলোচনা না করি। সো এটা হচ্ছে একটা টিপিক্যাল মার্কার পেপার যেটা তুমি সিলেক্ট করছো। এখানে ডিফারেন্স পার্টস তুমি বসাইছো, দেখছো হাজার হাজার পার্টস আছে, তাই না? এই পার্টস গুলোর মধ্যে দেখো ফাঁকা জায়গা সব থেকে মিনিমাম, মানে কোনো ফাঁকাই রাখে নাই। সো অলরেডি এই জায়গাগুলো, এই যে লাল যেগুলো দিতেছে এগুলো জাস্ট ওয়েস্টেজ, ঠিক আছে? এন্ড এই ওয়েস্টেজটা আসলে মিনিমাইজ করার ওয়ে নাই, কারণ সবগুলো খুব কম্প্যাক্ট ভাবে বসানো হয়েছে। সো মার্কার ইফিসিয়েন্সি জিনিসটা কি তাহলে? সো আমার মার্কার পেপারের যে এরিয়াটা, ঠিক আছে, এই যে টোটাল এরিয়া, এর ভিতরে আমি কি করছি, যে প্যাটার্ন বসাইছি, প্যাটার্নকে সম্পূর্ণ এরিয়া কভার করতে পারছে, এই দেখো ফাঁক ফোকর আছে না? সো অবশ্যই টোটাল এরিয়া অফ মার্কারের থেকে আমার হইতেছে যতগুলা প্যাটার্ন যে এরিয়াটা দখল করছে সেটা একটু হলেও কম, তাই না? সো এটা ভুলে যাও, এটা দরকার নেই। সো এই জিনিসটাকে বলা হয় মার্কার এফিসিয়েন্সি, অর্থাৎ মার্কার পেপারের কত শতাংশ জায়গা আসলে আমার মার্কার আসলে আমরা ইউজ করতে পারতেছি। কারণ মার্কারের যত জায়গা তুমি ইউজ করতে পারবা, এর নিচে তো ফেব্রিক বিছানো থাকবে, ফেব্রিকের ঠিক ততগুলা জায়গায় ইউজ করা যাবে। সো মার্কার এফিসিয়েন্সিটাকে তুমি ফেব্রিক ইউটিলাইজেশন এফিসিয়েন্সি বলতে পারো। ওকে, আমার এই ভিডিওটা মেইনলি আন্ডারগ্রেডের পোলাপানের জন্য ভিডিও, তো সো অনেকে অনেক যারা দেখতেছে অনেক কিছু অনেক জানে। সো মার্কার রেশিও কি এটা আমাদের অনেক সময় কম্প্রেহেনসিভ ভাবে বা অনেক জায়গায় ধরে আমরা পারি না, গ্রাজুয়েশন হয়ে গেলেও পারি না। সো আমি এটা একটু দরকার, মার্কার রেশিওটা আসলে কি? মার্কার রেশিও হইতেছে এই যে মার্কার পেপারটা আমি বানাইছি, এই মার্কার পেপারটা থেকে আমি কয়টা গার্মেন্টস পাবো, কয়টা কয়টা গার্মেন্টস পাবো, তাই না? মার্কার রেশিও এইভাবে লেখা থাকে 2:1:1। আবার ধরো তুমি আরেকটা 2:2 দিলা, এটা বোঝায় যে সব থেকে ছোট সাইজ যেটা, ওটা ওই গার্মেন্টস দুইটা পাবা, মিডিয়াম সাইজের একটা পাবা, আর হচ্ছে এল সাইজের ধরো একটা পাবা। আমি পাবো বললাম আর পায়া গেলাম, এটা কি হয়? তুমি এই মার্কার পেপারটা যদি কাটো, তাহলে দুইটা স্মল সাইজের গার্মেন্টস পাবা, ধরে নাও পাবা। কেমনে পাবা? যদি স্মল সাইজের প্যাটার্ন এখানে না বসা থাকে, তুমি কি হাওয়া থেকে পাবা? পসিবল না। তো দুইটা স্মল সাইজের গার্মেন্টস পাওয়ার জন্য ধরে নিলাম আমার গার্মেন্টস এর 4 ধরনের পার্ট আছে, একটা হচ্ছে ফ্রন্ট পার্ট, একটা ব্যাক পার্ট, একটা স্লিপ, আর একটা স্লিপ পকেট বা পকেট ভার্মে পকেট বার, 4টা পার্টস আছে। সো আমি যদি এই মার্কার পেপার থেকে দুইটা স্মল সাইজ গার্মেন্টস পাইতে চাই, তাহলে আমার এই যে 4টা সেট আছে, একটা ফ্রন্ট পার্ট, একটা ব্যাক পার্ট, একটা স্লিপ আর একটা স্লিপ, এইরকম দুইবার বসাইতে হবে না। অর্থাৎ আমার মার্কার পেপারে ফ্রন্ট পার্ট বসাইতে হবে দুইটা, ব্যাক পার্ট বসাইতে হবে দুইটা, স্লিপ বসাইতে হবে টোটাল 4টা। তাইলে না আমি হচ্ছে দুইটা স্মল সাইজের গার্মেন্টস পাবো। সো আমার যখন মার্কার পেপার আমরা প্রিন্ট করি, মার্কার করার শেষে আমরা লেখা দিই যে আসলে মার্কার রেশিওটা কত। তার মানে ওই মার্কার পেপারটা কাটলে তুমি কতগুলা গার্মেন্টস পাবা। এখানে 1 আছে দেখো, মিডিয়াম সাইজের জন্য 1, তার মানে এখানে মিডিয়াম সাইজের ফ্রন্ট পার্ট একটা বসছে, ব্যাক পার্ট একটা বসছে, স্লিভ একটা বসছে, আরেকটা স্লিভ একটা বসছে। এখানে যদি 2 লেখা থাকতো, তার মানে কি আমার এই মার্কার পেপারে দুইটা ফ্রন্ট সাইড, দুইটা ব্যাক সাইড আর 4টা স্লিভ লাগতো, যাতে করে আমি দুইটা মিডিয়াম সাইজের গার্মেন্টস পাই, ঠিক আছে? সো আমি অলরেডি এটা ইংলিশ ভার্সনের জন্য তৈরি করছিলাম, তো এই জন্য অনেকগুলা কিছু ড্র করছি, এতগুলা লাগবে না। তারপর আর বলি, দেখো স্মল এর জন্য কত ছিল, 2 ছিল। দেখো ধরে নিলাম আমি ড্র করতে পারি না, এটা হচ্ছে স্লিভ। তো স্লিভ আমি কয়টা বসাইছি, 4টা, এই দুইটা মিলে একটা গার্মেন্টস হবে, এই দুইটা মিলে আরেকটা গার্মেন্টস হবে, তাই না? আর হচ্ছে আহ ধরে নাও হচ্ছে এটা হচ্ছে ফ্রন্ট পার্ট এবং ব্যাক পার্টের জন্য, দেখো দুইটা ফ্রন্ট পার্ট বসাইছি, দুইটা ব্যাক পার্ট বসাইছি, ঠিক আছে? তো এই কয়টা মিলে হবে একটা গার্মেন্টস, এই কয়টা মিলে হবে আরেকটা গার্মেন্টস। এখন কথা হচ্ছে এই সব প্যাটার্ন কি ভাই একসাথেই বসাইতে হবে, এক জায়গায় বসাইতে হবে না, তুমি যেই না খুশি সেই না বসাও, কিন্তু তোমার গার্মেন্টস এর একটা লাইন বরাবর বসাইতে হয়, যাতে প্রিন্টের ডেভিয়েশন না হয়, দুইটা স্লিভের প্রিন্ট যেন ম্যাচ করে, ঠিক আছে? তো এগুলা নিয়ে এই ভিডিওতে আলোচনা করছি না, যদি কোনোদিন করি বলবো, এখন ক্ষুধা লাগছে আর কি, এটা হচ্ছে বিষয়। দেয়ার্স এ কুইক কোশ্চেন, যদি মার্কার রেশিও এত হয়, এটা বলতে তুমি কি বোঝো? অলরেডি আমি বলে ফেলছি, আমি মার্কার পেপারটা থেকে কি দুইটা স্মল সাইজ পাবো, দুইটা মিডিয়াম সাইজ পাবো, দুইটা এল সাইজ পাবো এবং
দুইটা এক্সেল সাইজের গার্মেন্টস পাবো। এন্ড গার্মেন্টস পাওয়ার জন্য কতগুলা প্যাটার্ন পিস বসাইতে হবে সেটা আমি একটু ক্যালকুলেট করি। ধরে নিলাম প্রত্যেকটা গার্মেন্টস এর জন্য 4টা পিস লাগে, 4 ধরনের প্যাটার্ন লাগে, একটা ফ্রন্ট, একটা ব্যাক, একটা স্লিভ আর একটা স্লিভ, তাই না? তার মানে কি আমার 8টা প্যাটার্ন বসাইতে হবে, স্মলের 8টা, মিডিয়ামের 8টা, লার্জের আর 8টা হইতেছে এক্সেল এর। এখন কথা হইতেছে যে 8টা তুমি স্মলে বসাইতেছো, 8টাই যদি স্লিভ বসাও তাইলে কি তুমি দুইটা স্মল সাইজের গার্মেন্টস পাবা? সেট হিসাবে বসাইতে হবে, তাই না? একটা এই হচ্ছে বিষয়। বেশি বললে বেশি ঝামেলা, দরকার নাই। সো মার্কার পেপার হয়ে গেল আমার। মার্কার পেপার আমি বানাই ফেলছি। এবার ফেব্রিক কি করবো? আমি স্প্রেড করবো এখান থেকে এখানে। কেমনে স্প্রেড করবো? ডাইমেনশন অনুযায়ী, অর্থাৎ মার্কার পেপারে একটা ডাইমেনশন জন্য 10 ইয়ার্ড। 10 ইয়ার্ড আমরা এভাবে একবার করে বসাবো, এখানে কাঁচি দিয়ে কাইটা দিব, আবার বসাবো উপরে, আবার কেচি দিয়ে কেটে দিব। ঠিক আছে? এই কাটা হয় সাধারণত রাউন্ড নাইফ দিয়ে। ঠিক আছে? তো আবার বসাবো, আবার এইভাবে আমরা মোটামুটি একটার উপর একটা সেই প্রত্যেকটা জিনিসকে, প্রত্যেকটা পরতটাকে আমরা বলি হইতেছে প্লাই। আর সব কটা এই যে ফেব্রিক বান্ডল হইলো, এটাকে আমরা বলি হচ্ছে ফেব্রিক লে। ঠিক আছে? বাট ফেব্রিক বিছানোর আগে একটা খুব গুরুত্বপূর্ণ স্টেপ আছে, সেটাকে বলা হইতেছে রিল্যাক্সেশন। ফেব্রিক রিল্যাক্সেশন, লেখাটা খুবই সুন্দর হয়েছে আমি জানি। সো ফেব্রিকটাকে রিল্যাক্স করে নিতে হয়। ফেব্রিক সাধারণত আসে আমার কি রোল আকারে আসে, তাই না? ফেব্রিক রোল আকারে আসে। সো আমি ওই ফেব্রিকটা যখন রোল আকারে থাকে, ফেব্রিকের মধ্যে কি হয় যে অনেক টেনশন জেনারেট থাকে, অর্থাৎ ফেব্রিকটা এক্সটেন্ডেড হয়ে থাকে অর্থাৎ ফেব্রিকের ডাইমেনশন সাধারণত যদি ফেব্রিক 58 ইঞ্চি হয়, দেখা যাবে যে চাপে সেটা দেখা যাবে 59-60 ইঞ্চি হয়ে আছে। লেন্থ একটু ধরো যা ফেব্রিকের রিয়েল তার থেকে একটু বেশি বাইরে যায়। সো আমার ফেব্রিকটা এখন ধরো আছে খুব টান টান অবস্থায়। ওই ফেব্রিকের উপরে আমি মার্কার বসাইছি, মার্কার বসে পিস কাটাকাটি শুরু করে দিছি। তো বাবা তখন আমি পকেটটা কাটছি আমার ডাইমেনশন অনুযায়ী 3 ইঞ্চি, বাই হইতেছে এদিকে 4 ইঞ্চি, পকেটটা কাটছি। বাট ফেব্রিকটা এখন কি টান টান অবস্থায় আছে না? সো আমি যখন ফেব্রিকটা একটু স্টেবল হবে, রিল্যাক্স হবে, তখন কি হবে? ফেব্রিকটা একটু ছোট হয়ে যাবে। তার মানে আমি কাটছি ঠিক ডাইমেনশনই, আমার টেকটাকে যেমন ছিল তার সাথে অ্যালায়েন্স যোগ করে যে ডাইমেনশন হয় ওটাই কাটছি। বাট আলটিমেটলি কাটার পর দেখবো শালা সব, সরি, মানে পরে দেখবো যে সাইজটা ছোট হয়ে গেছে আর কি। সো ফেব্রিকটাকে রিল্যাক্স করে নিতে হবে, তারপর হচ্ছে আমার ফেব্রিকটা বিছাইতে হবে। এটাও ম্যানুয়ালি হয়, এটাও অটোমেটিক হয়, সেগুলো নিয়ে আমরা না আলোচনা করি। এইবার ফেব্রিক আমি বিছাই ফেলছি। ফেব্রিক বিছানোর পর কি, এইটা এই দেখছো না, এই পেপারটা হইতেছে মার্কার পেপার, দিলাম। কি কি করা লাগবে, কি দরকার? কাটার জন্য দরকার অবশ্যই। মার্কার বিছানোর পরে কাটাকাটি শুরু করা যাবে না, একটু ধৈর্য ধরতে হবে। সেটা হইতেছে এই যে সাইড গুলো আছে না, এই সাইড গুলোতে একটা ক্ল্যাম্পিং ডিভাইস দিয়ে সব কয়টা বান্ডলের সাথে এই জিনিসটা ক্লিপ করে লাগাই দিতে হবে। লাগাই দিলে সুবিধা কি, যখন আমি এই কাটিং নাইফ, এটাকে স্টেট নাইফ বলে, এটাই সাধারণত সব জায়গায় ইউজ করা হয় 99% কেসে। লেজার দিয়ে অনেক জায়গায় খুব কম কাটা হয় আসলে। তো এইটাতে যখন আমি কাটাকাটি শুরু করে দিব, এই দাগ বরাবর, ধরো এটা হচ্ছে পকেট, এই দাগ বরাবর আমি কাটতেছি। ঠিক আছে? আমি যদি এই জিনিসটাকে বান্ডলের সাথে একদম অ্যাটাচড করে অনেকগুলা 10-12টা করে এইরকম সকল সাইডে লাগাই দেওয়া থাকে। কেন? কারণ যখন আমি এমনি কাটবো তখন কি হয়, আলটিমেটলি এই পেপারটা যদি একটুও সইরা যায়, তার মানে কি যতগুলা তুমি আঁকাআঁকি করছিলা এর উপরে, সবগুলো আঁকাআঁকি গুলা একটু না একটু হলেও ডেভিয়েশন হয়ে গেছে। তার মানে তুমি আসলে ভালোভাবে প্রত্যেকটা পরত থেকে সেম জায়গা থেকে সেম মেজারমেন্টের জিনিসগুলো পাইতেছো। সো এটাকে বলা হয় ক্ল্যাম্পিং ডিভাইস। তো আমার ফেব্রিকটা কাটার আগে আমাকে ক্ল্যাম্পিং ডিভাইস দিয়ে প্রত্যেক সাইড হচ্ছে কি করতে হবে,
আটকাই দিতে হবে, শুধু সাইডে না, মাঝখানেও আটকাই দিতে হবে। কারণ অনেক সময় দেখা যায় যে সাইড না সরলেও মাঝখানে একটু কুঁচকে যাওয়ার একটা চান্স থাকে। এই জন্য আমাদের অ্যাডিসিভ টেপ ইউজ করা হয়, এইরকম অ্যাডিসিভ টেপ ইউজ করা হয়। তো খালি পেপারের উপর ইউজ করলে হবে? পেপারটাকে একটু ছিঁড়া ফেলতে হবে, ছিঁড়া ফেলে তার উপরে টেপ লাগাই দিতে হবে। এখন ছিঁড়ে দিলে তো আমার পকেটের কি দাগ তো মিশে যাইতে পারে না, আমি ওই জায়গায় ছিঁড়বো না। এটা ধরো এটা হচ্ছে পকেট, আমি এর মাঝখানে ছিঁড়বো, আমি তো কাটবো এই এজ বরাবর না, এই জায়গায় ছেড়ে এর উপরে একটা টেপ মাইরা দিলাম, সেটাকে বলা হয় এডিসিভ টেপ। এরপর আমি স্ট্রেট নাইফ দিয়ে কাটাকাটি শুরু করে দেবো। নাইফ অনেক প্রকার, স্ট্রেট নাইফ আছে, ব্যান্ড নাইফ আছে। স্ট্রেট নাইফ দিয়ে এই পার্টস গুলা কাটে, ব্যান্ড নাইফ দিয়ে সাধারণ ব্যান্ড নাইফ আমি খুব একটা ইউজ করে দেখি নাই। সো রাউন্ড নাইফ, একদম সার্কুলার একটা নাইফ আছে, সেটা কি ফেব্রিক গুলা বেছানোর পর এই জায়গায় মানে কেটে দেওয়া হয়, কেটে দেওয়ার জন্য রাউন্ড নাইফটা খুবই বেশি ইউজ করা হয়েছে। এই যে আমাদের ফেব্রিকের লে হাইট কেমন হবে, আহ, এই জিনিসগুলা অনেক কিছুর উপর ডিপেন্ড করে। আমার হচ্ছে নাইফের হাইট কত তার উপর ডিপেন্ড করে, আমার হচ্ছে ফেব্রিকটা আসলে কেমন ফেব্রিক। ফর এক্সাম্পল, আমি ধরে নাও আমি নাইলন বা পলিস্টার ফেব্রিক কাটতেছি, তো এই ফেব্রিক গুলো কাটার সময় অনেক হিট জেনারেট হয়, কারণ এই যে নাইফটা আছে না, এই নাইফটা হচ্ছে এইরকম আপ ডাউন করে, আপ ডাউন রেসিপ্রোকেটিং আপ ডাউন করে কাটে। সো হিট জেনারেশন বেশি হলে কি হয়, এই যে পার্ট গুলো আমি কাটতেছি, এই পার্ট গুলার এজ গুলা একটার সাথে একটা লাইগা যায়, ফিউজড এজ যেটাকে বলা হয়। সো যখন আমি সিনথেটিক ফেব্রিক কাটি, তখন আমার লেতে আমার প্লাইয়ের সংখ্যা একটু কম দেই, ধরে নাও 60 বা 50 এরকম। বাট যদি কটন হয়, ওই রকম হিট জেনারেশন হওয়ার কোনো চান্স নাই, আমি 100 120 দিতে পারবো, তাই না? তো এই জিনিসগুলো নিয়ে আমার ফেব্রিক আমরা কাটি। তারপর সেটা হচ্ছে আমার কি ফেব্রিক কাটিং এর পর একটা খুব ইম্পর্টেন্ট স্টেপ আছে, এটা আলোচনা করে আজকে শেষ করবো। সো কাটিং এর পর আসলে আমরা নাম বান্ডলিং করি বা নাম্বারিং করি আর কি। তো বান্ডল মানে কি, আমি ধরে নাও এটা এই কালোটা হইতেছে মার্কার পেপার, ঠিক আছে? তো মার্কার পেপার এই জায়গায় আমার হচ্ছে ফ্রন্ট পিস ড্র করা ছিল, এখানে ব্যাক পার্ট ড্র করা ছিল, এখানে স্লিপ ড্র করা ছিল, এখানে আরেকটা স্লিপ ড্র করা ছিল। ওকে, এখন এই জায়গায় যখন মার্কার পেপারটা আমি কাটবো, অবশ্যই এই যে একটা ফেব্রিকের পরত আছে, সেখান থেকেও ফ্রন্ট পার্ট আসবে, এখান থেকেও ফ্রন্ট পার্ট, প্রত্যেকটা এই একই জায়গা থেকে, এই জায়গা বরাবর প্রত্যেকটা ফেব্রিক প্লাই থেকে কি ফ্রন্ট পার্টই আসবে, তাই না? এই জিনিসগুলোকে বান্ডল করে আমরা এক জায়গায় সরাই ফেলবো। এন্ড এই ফ্রন্ট পার্টটা কি সব এক সাইজের আসবে না, এটা ধরো স্মল সাইজের, এটা ধরো মিডিয়াম সাইজের। সো সাইজ অনুযায়ী তো আমি বসাইছিলাম মার্কার পেপারে। সো এই বরাবর সকল জায়গা থেকে যে কোনো একটা সাইজের আমি স্লিপ পাবো। তাহলে বান্ডল করার সিস্টেমটা বুঝলাম, যে সব শর্ট পার্ট সব মিডিয়াম পার্ট আমরা এক জায়গায় রাখতেছি বান্ডল করে সুইং লাইনে দেওয়ার জন্য। নাম্বারিংটা কেন ভাই, নাম্বারিং আমি কেন করব? নাম্বারিং হইতেছে একটা স্ট্যাম্পের মতো, অর্থাৎ কাটার পর এই এই ধরো প্রথম পরত থেকে যে স্লিপ আসবে, সেখানে 1 নাম্বার হবে, এটা 2 নাম্বার হবে, এটা 3 নাম্বার হবে, এটা 4 নাম্বার, এমনি এমনি হবে। তো 80টা যদি থাকে, প্রথমটা হচ্ছে 1, পরেরটা হইতেছে একদম লাস্টেরটা হইতেছে 80। সো এই কাহিনী করে লাভ কি, নাম্বারিং করে লাভ কি? নাম্বারিং খুবই এসেনশিয়াল, খুবই। আমরা যখন ধরো আমি লাল রঙের ফেব্রিক কাটতেছি, তাই না? তো সব লাল রং মানে কি, আমার ডাইং এর সময় লাল রং দিয়েই তো হচ্ছে জিনিসটা ডাই করা হয়েছে। তারপরেও ডাইং ব্যাচের ক্ষেত্রে একটা লটের সাথে আরেকটা লটের একটু হলেও শেড ভেরিয়েশন থাকে। সবই রেড, একটা একটু কম রেড হয়ে যায়, একটা একটু বেশি রেড, মানে এক্স্যাক্টলি 100% সেম হয় না। সো যদি সামহাও আমি 1 নাম্বার পরতের স্লিভের সাথে আমি 80 নাম্বার পরতের স্লিভ অ্যাড করি, তখন দেখা যাবে যে আসলে জিনিসটা ঠিক হইতেছে। আর একটু ভালো করে বুঝাই, ধরো 1 নাম্বার স্লিভের উদাহরণটা ঠিক হয় নাই আসলে। এই যে ফ্রন্ট পার্ট, 1 নাম্বারের ফ্রন্ট পার্ট ধরো স্মল সাইজের, আর হচ্ছে আমি কি করছি 80 নাম্বারের স্লিভ অ্যাড করছি এই ফ্রন্ট পার্টের সাথে। তো ফ্রন্ট পার্টের সাথে তো স্লিভ অ্যাড করাই লাগে, তাই না? ফ্রন্ট পার্টের সাথে ব্যাক পার্ট ইউজ করার পর স্লিভ অ্যাড করতে হয়। সো আমি কি করলাম, এই ফ্রন্ট পার্ট এখান থেকে নিলাম, সেম এক পরত থেকে ব্যাক পার্ট নিছি, আর এখান থেকে স্লিভ নিছি, সবগুলো কিন্তু স্মল সাইজের, সাইজ ওয়াইজ কোনো সমস্যা আমার নাই। যখন তুমি বানাবা গার্মেন্টসটা, যখন তুমি কি বলে গার্মেন্টসটা বানাবা, ঠিক আছে? গার্মেন্টসটা যখন বানাবা, ফ্রন্ট পার্টের কালার সেম, ব্যাক পার্টের কালার সেম, বাট এই যে স্লিপ তুমি যেটা অ্যাড করতেছো এই জায়গায়, সেটার কালার একটু ডেভিয়েশন আসার চান্স থাকে, কারণ এইটা আসছে একটা রোল থেকে, এটা আরেকটা রোল থেকে, এটা আরেকটা রোল থেকে, এরকম একটা ফেব্রিক লেতে মোটামুটি অনেক
4-5টা রোল মনে করে ইউজ করা হয়। সেন রোলের মধ্যে একটু শেড ভেরিয়েশন থাকতে পারে। সো যাতে মিনিমাম শেড ভেরিয়েশন আসে, এই জন্য আসলে বেসিক্যালি আমাদের চেষ্টা থাকে যে আমি ১ নাম্বার ফ্রন্ট পার্টের সাথে অর্থাৎ প্রথম লেয়ারের ফ্রন্ট পার্টের সাথে প্রথম লেয়ারের ব্যাক পার্ট ইউজ করব, প্রথম লেয়ারের স্লিভ এবং আরেকটা প্রথম লেয়ারের স্লিভ ইউজ করব, যাতে করে এদের একটা রোল থেকে আসারই চান্স থাকে। এখন কথা হইতেছে একটা রোলের মধ্যেও তো শেড ভেরিয়েশন থাকতে পারে, ইয়েস থাকতে পারে। অনেক সময় দেখা যায় যে এই জায়গায় একটু ডিপ, এই জায়গায় একটু কম ডিপ। সো এইটা প্রিভেন্ট করা খুব টাফ, বাট একটা রোল থেকে আরেকটা রোল ভেরিয়েশনটা প্রিভেন্ট করা যায়, এটা পসিবল। তো এই জন্য আমরা নাম্বারিংটা করি। নাম্বারিং করার পর এই জিনিসগুলো আমার সুইং লাইনে যাবে, সুইং লাইনে অপারেশন ব্রেকডাউন অনুযায়ী একটার পর একটা সুইং লাইন মেশিন বসবে, একটা মেশিনে এক এক পার্ট সেলাই হবে, আরেকজনে দিয়ে দিবে। তো সুইং লেআউট নিয়ে ভিডিও বানাবো কিনা আমি জানি না। সো দ্যাট ওয়াজ ফর মি টুডে। সো আই হোপ ইট হেল্প ইউ। আর না হইলে বা কি, জীবন একদিন মরে যাবো আমরা। ওকে, টাটা, বাই বাই।